শেষ পর্যন্ত অভিজিৎ ভূমিকের সাক্ষীতে প্রমাণ হয়ে গেল অভিজ্ঞান দত্তের সমস্ত কুকীর্তিগুলি। সাজা পেল অভিজ্ঞান দত্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বড় বৌমা ফোন করে কম্পাসের সাথে কথা বলিয়ে দেয় কম্পাসের বাবার, আর বলতে লাগলো, দেখতে পেয়েছো ডাক্তার কিভাবে তোমার বাবাকে চেক আপ করছে। তখন কম্পাসের বাবা ভিডিও কলে কম্পাসকে বলতে লাগলো, মা রে, আমার না বড্ড টেনশন হয়। কি করব, তুই আর তোর মা দুজন দুই জায়গায় পড়ে আসিস, তোরা দুজনকে নিয়ে আমি যে কখন একসাথে থাকতে পারবো সেটা নিয়ে টেনশন হয়। ডাক্তারবাবু তখন বলতে লাগলো, আপনি যদি টেনশন করেন তাহলে তো সমস্যা হয়ে যেতে পারে। কম্পাস তখন বলতে লাগলো, বাবা তুমি টেনশন করো না। তখন এই ঋতুজা ফোনটা নিয়ে বলতে লাগলো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনি কিভাবে সাক্ষীটা দেবেন? আপনাকে তো কালকে আদালতে যেতে হবে, আর আপনার বিরুদ্ধে হয়ে যাওয়া সমস্ত অন্যায় সাক্ষীটা তো আপনাকে দিতে হবে। আপনি চান না আপনি আপনার সাথে যে অন্যায়টা হয়েছে তারা শাস্তি পাক। সে যত বড়ই ও লোক হোক না কেন, তাদের তো শাস্তি হওয়া দরকার। আপনি কি সেটা চান? কম্পাস তখন বলতে লাগলো, বাবা, বাবা তুমি আমার একটা কথা শুনো, তুমি একদম ভয় পাবে না। তুমি কোনো চিন্তা করবে না। দেখবে খুব শিগগিরই আমরা না সত্যিটা সামনে নিয়ে আসতে পারবো। আর তুমি যদি সুস্থ না থাকো তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। এরপরে ও ফোনটা কেটে দেয়। এদিকে ঋতুজা সেই বিহানের দিকে তাকিয়ে কান্না করতে থাকে আর বলতে লাগলো, আজকে আমার ছেলেটার এই অবস্থা যারা করেছে তাদেরকে তো সাজা পেতে হবে। মুক্তা তখন আড়াল থেকে সমস্ত কথা শুনতে থাকে আর বলতে লাগলো, আমি কিচ্ছুতেই সফল হতে দেব না কম্পাস আর ঋতুজাকে। ঋতুজাকে হারিয়ে দেবই। অন্যদিকে দেখা যায় সেই দোকানের মালিকের সাথে কথা বলতে থাকে অভিজ্ঞানবাবু। দোকানদার তখন বলতে লাগলো, একটা মেয়ে এসেছিল। ওই মেয়েটা কখন কি যে এখান থেকে চুরি করে নিয়ে গেছে সেটাও বুঝতে পারছি না। আমার না বড্ড ভয় হচ্ছে। অভিজ্ঞান তখন বলতে লাগলো, কিচ্ছু করতে পারবে না। এদিকে মোনালিসা বলতে লাগলো, ও দাদু, দাদু তাহলে কি কম্পাস শাস্তি পাবে না? তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, কম্পাস তো এখনো জানে না অভিজ্ঞান দত্ত কি জিনিস। একদম চিন্তা করবি না মোনা, আমি বলছি। দেখ কম্পাসের আজকে কেমন শাস্তির ব্যবস্থা করিস তুই শুধু সেটাই দেখ। তখন মোনালিসা বলতে লাগলো, দাদু আজকে আমি কিন্তু কোর্টে তোমার সাথে যাব। আমি নিজের চোখে দেখতে চাই কম্পাসের শাস্তিটা। তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, ঠিক আছে কম্পাস, তাহলে তৈরি হ, আমাদেরকে তো বেরোতে হবে। কম্পাস যে শাস্তির জন্য যতটুকু যেতে হয় আমি ততটুকু ব্যবস্থা করব। কম্পাস এখনো অভিজ্ঞানবাবুকে চিনে না। তবে কি এমন অন আনার আছে সেখান থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় কোর্ট চত্বরে চলে আসে মোনালিসা আর মোনালিসার দাদু। মোনালিসার দাদু তখন মোনালিসাকে বলতে লাগলো, শোন মোনা, তোকে একটা কথা বলে রাখি। আমার আর ঋতুজার মধ্যে অনেক কথাই হবে। হুট করে তুই কোনো কথাই বলবি না। তুই যদি কোনো কথা বলিস হঠাৎ করে জজ সাহেব কিন্তু তোকে শাস্তিটা দিয়ে দেবে। তখন আমি কিন্তু তোকে বাঁচাতে পারব না। তাই তোকে আমি বলছি সাবধান। তুই মাঝখান থেকে কোনো কথা বলবি না। মোনালিসা তখন বলতে লাগলো, দাদু তুমি চিন্তা করো না। আমি শুধু কম্পাসের হাড়টুকু দেখতে এখানে এসেছি। তুমি এ নিয়ে একদম ভাববে না। আজকে ওদেরকে এমন ডোজ দেবে না যাতে ওরা রীতিমতো চমকে যায়। আর তখন সেই মুহূর্তে ঋতুজার কম্পাস চলে আসে। আর ঋতুজার কম্পাসকে দেখে অভিজ্ঞান দত্ত অবাক হয়ে তাকিয়ে থাকে। ঋতুজা তখন বলতে লাগলো, আজকের এই কাজটা ভালো করলেন না। মোনালিসাকে এখানে আনার কোনো দরকার ছিল না। ও একটা বাচ্চা মেয়ে। ও আজকে সমস্ত সত্যির মুখোমুখি হলে তখন কি পরিস্থিতি হবে সেটা আপনি বুঝতে পারছেন? আমার উচিত মোনালিসাকে বাড়ি পাঠিয়ে দেওয়া। তখন এই কথা বলতে অভিজ্ঞানবাবু বলতে লাগলো, আরে আমার নাতনির উচ্ছিষ্ট খেয়ে বড় হয়েছে কম্পাস। আমার নাতনির পোশাক পরে বড় হয়েছে। আর আজকে ওই মেয়েটার সাজা হবে, সে সেটা দেখলে একটু হয়তো মন খারাপ করবে। তারপরও তো সে সেটাই দেখতে এখানে এসেছে। আপনি কি ভেবেছেন ঋতুজা ম্যাডাম? ঋতুজা তখন কোনো কথাই বলে না। এদিকে অভিজ্ঞানবাবু খুব হাসতে থাকে আর বলতে লাগলো, দেখুন আজকে কম্পাসের কি শাস্তিটা হয় তারপর না হয় আপনি আমার সাথে কথা বলতে আসবেন। এই কথা বললে ঋতুজা সেখান থেকে চলে যায়। এদিকে অভিজ্ঞানবাবু ও আর মোনালিসা ২ জন বলতে লাগলো, দাদু, দাদু তোমাকে আমি বলছি কম্পাসের আজকে তুমি শাস্তি পাইয়েই ছাড়বে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, মোনা তুই এ নিয়ে একদম চিন্তা করিস না। আমি সবকিছু গুটিয়ে তারপর এখানে এসেছি। অন্যদিকে দেখা যায় কম্পাস এমনভাবে তাকিয়ে থাকে আর মনে, মনে বলতে থাকে, আজকে আমার জীবনটা এভাবে ছারখার দেওয়ার পিছনে যার হাত আছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। কিছুতেই তাকে আমি ছাড়ব না। তাকে আমি সাজা দেবই। আর তো সেই মুহূর্তে উকিলেশ ঋতুজারা চলে আসে। উকিলেশ তখন বলতে লাগলো, "সাবাস! আপনি না একজন পারফেক্ট ব্যারিস্টার।" একথা বলার সাথে, সাথে অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "শুনুন, আমি যদি পারফেক্ট না হই তাহলে কিন্তু আপনি নিজেও ফেঁসে যাবেন। সেটা আপনি নিজে ভালো করে জানেন।" উকিলেশ তখন আর কোনো কথারই উত্তর দেয় না। এদিকে ঋতুজা তাকিয়ে থাকে সেই মুক্তার দিকে। মুক্তা এমনভাবে ওদের দিকে তাকিয়ে আছে সেটা তার ভালো লাগছে না। ঋতুজা তখন বলতে লাগলো, ওরা কি প্ল্যান করেছে? কি এমন প্ল্যান করেছে যার জন্য
ওরা এইভাবে সবাই দলবদ্ধ হয়ে আজকে এখানে এসেছে। তারপরে জজ সাহেব আসলে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায়। জজ সাহেব তখন বলতে লাগলো, "কম্পাস আপনি উইটনেস বক্সে এসে দাঁড়ান।" এরপরে কম্পাস যখন উইটনেস বক্সে যায় তখন ঋতুজা আ সমস্ত প্রমাণগুলি একের পর এক দেখাতে থাকে। জজ সাহেব তখন বলতে লাগলো, "আগেও আপনি বলেছেন, আজকেও বলছেন যে কম্পাসকে ফাঁসানো হয়েছে। কম্পাসকে ঠিক এক্সাক্টলি কেন ফাঁসানো হয়েছে সেটা কি বলবেন?" এদিকে তো মুক্তা আর মোনালিসা খুব হাসতে থাকে। অন্যদিকে বাড়িতে এ বিহান একাই রয়ে গেছে। শুধু বিহানের সাথে বিহানের কাকিমাই আছে। এদিকে ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, আমি সেই কথাটা বলার জন্য আজকে সমস্ত প্রমাণ নিয়ে আদালতে হাজির হয়েছি জজ সাহেব। কম্পাসকে ঠিক কেন ফাঁসানো হয়েছে সেটা আপনাকে বলি। কম্পাস একটা বাড়িতে লালিত-পালিত হয়েছিল। কারণ কম্পাসরা খুবই গরিব ছিল। আর সেই বাড়ির মেয়ের উচ্ছিষ্টকে সেই মেয়ে বাড়ির নাতনির জন্য পড়ালেখা করে কম্পাস দিনটা কাটিয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে মিডিয়ার সামনে চলে আসে আসল সত্যিটা যে কম্পাস একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর সেটা আসার সাথে, সাথে উনার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সেই থেকে কম্পাসের বিরুদ্ধে এত শত্রুতা। তবে কম্পাসরা যে ল্যাবে কাজ করছিল সেই ল্যাবে কে পারমিশন দিয়েছিল আর যে কম্পাসের সাথে জিতছিল ওকে আমি আজকে সাক্ষী হিসাবে এখানে এনেছি। তখন যে সমস্ত সত্যিটা খুলে বলে আর বলতে লাগলো, "আমরা ঋতুজা চৌধুরীর পারমিশন নিয়ে আইনত সমস্ত পারমিশন নিয়ে কিন্তু আমরা সেখানে কাজ করছি। আমরা একটা ফর্মুলা তৈরি করছি আর আমি কম্পাসকে হেল্প করছিলাম।" ঋতুজা তারপর জিজ্ঞাসা করতে থাকে, "ওইদিন ল্যাবে সত্যি কি হয়েছিল? বিহানকে কেন ডাকা হয়েছিল?" তখনই বলতে লাগলো, "বিহান স্যার যে আসবে আমি সেটা জানতাম না। আমি কাজ করছিলাম। হঠাৎ করে বিহান স্যারকে আসতে দেখে আমি তাড়াতাড়ি করে ল্যাব থেকে বেরিয়ে পড়ি। আর তারপরে বিহান স্যার ল্যাবের মধ্যে ঢুকে। কিন্তু বিহান স্যার কাউকে দেখতে না পেয়ে বিহান স্যার সাথে, সাথে আবার বেরিয়ে যায়। বেরিয়ে যখন বাইরের দিকে আবার সিকিউরিটি গার্ডকে ডাকতে, ডাকতে বাইরে চলে যায় তখনও আমি সেখানে ছিলাম। তারপর আমি সুযোগ বুঝে সেখান থেকে চলে যাই। আর তখনই বিহান স্যারের সাথে এমন ঘটনাটা ঘটে।" ঋতুজা তখন বলতে লাগলো, "আমি না তার সমস্ত প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। আর সেই মুহূর্তে সমস্ত সিসিটিভি ফুটেজগুলি কাজ করছিল না। তাহলে বুঝতেই পারছেন এই মুহূর্তে কেউ না কেউ সেখানে গিয়ে সেই কেমিক্যালটা রেখে এসেছিল। আমার বিহানকে শেষ করার জন্য কে এত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে সেই লোকটার জন্য। কে হতে পারে? কারণ সত্যিই যদি আগে থেকে কেমিক্যালটা থাকতো তাহলে জিৎ অসুস্থ হতো। জিৎ তো অসুস্থই হয়নি। তবে আপনাকে আমি একটা আরো প্রমাণ দিতে চাই। যে ল্যাবে এই ওষুধটা বিক্রি হয়েছে যে দোকানটাতে সেখানে একজন বিশিষ্ট মানুষ সাইন করে কিন্তু এটা নিয়ে এসেছে। আইনত এটা কিন্তু বাজারে বিক্রি করা যায় না। লাইসেন্স ছাড়া কারো কাছে বিক্রি করা যায় না। কিন্তু আমি সেই প্রমাণটা আপনাদেরকে এনে দিচ্ছি। দেখুন এই এই কাগজটাতে যে সাইনটা করেছে সে হলো ব্যারিস্টার অভিজ্ঞান দত্ত। এই কথা বলার সাথে, সাথে মোনালিসাও ভয় পেয়ে যায়। এদিকে অখিলেশও ভয় পেয়ে যায়। তখন ঋতুজা আরো বলতে লাগলো, "এই ব্যারিস্টার অভিজ্ঞান দত্ত একমাত্র কম্পাসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমার ছেলেটার এমন অবস্থা করেছে। তাই আদালতের কাছে আমি কঠোর শাস্তির ব্যবস্থা চাই ওই অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে।" জজ সাহেব সমস্ত কিছু শোনার পর তখনই ঋতুজা বলতে লাগলো, "আমার আরেকজন সাক্ষী আছে তার মুখ থেকে আপনারা সবটা শুনলে আরো বিশ্বাস হয়ে যাবে। আর সেটা হলো অভিজিৎ ভৌমিক কম্পাসের বাবা।"